আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। নদ নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমছে না বানভাসীদের। মানবেতর জীবনযাপন করছে পানিবন্দী 12 লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 59 লাখ মানুষ। চলমান বন্যায় 11 জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। এদিকে বন্যায় বসতঘর, রাস্তাঘাট, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও গবাদি পশু সহ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে খুব বেশি। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ফেনীতে নিম্নাঞ্চল ছাড়া বন্যা কবলিত এলাকাগুলোর পানি নামতে শুরু করেছে। সেই সঙ্গে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে ফেনী সদর সহ পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজীর কিছু স্থানের মানুষ এখনও পানিবন্দী। নোয়াখালীতে এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছে মানুষ। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় পানিবন্দী প্রায় 8.5 লাখ মানুষ। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 25,000 পরিবার। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় বন্যার পানিতে ভাসছে। জেলার 12 থেকে 14 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চট্টগ্রামের বন্যা কবলিত মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে নতুন করে দেখা দিয়েছে পানিবাহিত রোগের শঙ্কা। এদিকে চলমান বন্যায় 11 জেলায় 31 জনে উন্নীত হয়েছে প্রাণহানি। এখনও 12,27,554 পরিবার পানিবন্দী অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত 58,22,000 মানুষ। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। 11টি জেলায় আমাদের 619টি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য। বরাদ্দের ক্ষেত্রে আমাদের একটু আপডেট আছে। আমরা 1 কোটি টাকা নতুন বরাদ্দ করেছি। সেটি হচ্ছে কুমিল্লাতে 30 লক্ষ, ফেনীতে 20 লক্ষ, নোয়াখালীতে 30 এবং লক্ষ্মীপুরে 20 লক্ষ। এটা হচ্ছে বাড়তি বরাদ্দ। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে 11 জেলায় চালু করা হয়েছে 619টি মেডিকেল টিম। আমাদের ত্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। অবশেষে বাতিল করা হলো জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের আদেশ। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে সরকার। এদিকে নিবন্ধন ফিরে পেতে আগামী সপ্তাহে আপিল করার কথা জানিয়েছেন দলের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণ অভ্যুত্থানকে দমন করতে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এটা রাজনৈতিক অপকৌশল। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। কোটা বিরোধী আন্দোলন ঘিরে জুলাই আগস্টে দেশ জুড়ে ব্যাপক সংঘর্ষ আর হানাহানি। এর পেছনে ইন্ধনের অভিযোগ তুলে গেল 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তীব্র গণ আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে আলোচনায় আসে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়টি। হয়েছে তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা আগের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়। রাষ্ট্রপতির আদেশে জারি করা নতুন এক প্রজ্ঞাপনে জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করা হয়। জামাত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল, এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে এই বিষয়টি সিদ্ধান্ত গৃহীত হয় যে অতীতে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করা হয়। দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আগামী সপ্তাহে আপিল করা হবে বলে জানান দলটির আইনজীবী শিশির মনির। জুলুম করাটা উচিত নয়। যাকেই জুলুম করবেন তার প্রতি মানুষের যে আবেগ, অনুভূতি এবং দুর্বলতা জালিমের প্রতি বেশি থাকে না। যিনি জুলুমের শিকার হন, মজলুমের প্রতি মানুষের আবেগ বেশি হয়। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, জামাতকে নিষিদ্ধ করার মতো অপরাধ পাওয়া যায়নি। তারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত, বিএনপি, জঙ্গিদের সন্ত্রাস এইভাবে আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় রত ছিল। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলেও মনে করেন আইন উপদেষ্টা। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে অন্তর্বর্তী সরকারকে আবারও
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণ ও ব্যবসায়ী সমাজ দেশে গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার চায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ঢালাওভাবে মামলা না করতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। এমআর আসাদের প্রতিবেদন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বরাদ্দ অর্থ বন্যা দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে। এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব। ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার তাগিদ দেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কোঅপারেশন, সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি, করব। যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে, অবশ্যই আমরা সেটা করবো। ওনারা কি চান, জনগণ কি চায়, একটা আলোচনা হতে হবে। তো সেই আলোচনার জন্য আমরা বলেছি যে সংলাপ হওয়ার প্রয়োজন। বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলেও জানান মির্জা ফখরুল। জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমি অনুরোধ করবো সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্যহীন, সাম্য, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে নতুন বাংলাদেশে। ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার থেকে চকরিয়ায় গণসংবর্ধনায় যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 10 বছর পর বুধবার সকালে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই নেতা। এ সময় হাজার হাজার নেতাকর্মী সালাউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরই নানা দাবিতে সরব রাজধানী। মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা, চুক্তিভিত্তিক কর্মচারী কিংবা শিক্ষার্থীরা নেমেছে রাজপথে। এতে গতি হারিয়েছে বিভিন্ন দপ্তর। আর উদ্বেগ জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, দাবি দেওয়া নিয়ে তাড়াহুড়ো না করে সরকারকে স্থির হওয়ার সময় দিতে হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। ৭১-এর পর একটি ২৪। এ বিজয় যেন নতুন দেশ গড়ার এক মহা উপাখ্যান। ছাত্র জনতার আন্দোলনের ফলাফল স্বৈরতন্ত্রের পতন, দীর্ঘ ১৫ বছরের একনায়কতন্ত্রের অবসান। জাতির ক্রান্তিলগ্নে ছাত্র জনতার ডাকে সাড়া দিয়ে অনিয়মে জর্জরিত দেশের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে এক পক্ষকালও হয়নি, অথচ এর মাঝে দাবি দেওয়ার ঝুলি নিয়ে রাজপথে নেমেছেন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মজীবীরা। গত এক সপ্তাহে ঢাকায় অন্তত ২০টি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ধারণা করা হচ্ছে ২-১ সপ্তাহে আসতে পারে আরও নতুন দাবি, মাঠে নামতে পারেন অনেকেই। আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন ধরেই বৈষম্যের বোঝা আরব্য উপন্যাসের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসেছে। এ থেকে মুক্তি পাওয়া জরুরি। যারা টাকা দিতে পেরেছে, তারা প্রশ্ন বিক্রি করতে পেরেছে, তারা সামনে সারিতে চলে আসছে। আমরা বেকার যুবক যারা আছে, আমাদের চাকরিও দরকার। আমরা ৪০ বছর পর্যন্ত বেতন পাই না। স্বাধীন সার্বভৌমত্ব বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই আমরা। তবে নতুন সরকারকে বেকাদাই ফেলে নয়, প্রত্যাশা পূরণে এখন কেবল দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। এটা একটু সরকারের জন্য চাপ, তার মধ্যে এখানে যেগুলো একটু ইমার্জেন্সি সেগুলো আগে দ্রুত মেটানো দরকার। নতুন সরকার আসছে এবং অল্প কয়েকদিনের মধ্যে মানুষের তো আসলে তার কাছে অনেক এক্সপেকটেশন, তারাও বিপদে পড়ছে। অন্তর্বর্তীকালীন উপদেষ্টাগণের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের সাথে যেন এই বৈষম্যটা না করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশিতা জামান নিহা বলেন, বৈষম্য দূর করতে নতুন সরকারকে সময় দেওয়া উচিত। আমরা যদি অধৈর্য হয়ে আমরা মনে করি যে
এখনই সব কিছু সমাধান হয়ে যাবে সেটি তো আসলে সম্ভব না। সরকার আগাচ্ছে সেই পথে, যেন আমরাও তাদেরকে সহযোগিতা করি। এসব আন্দোলন সরকারের জন্য চ্যালেঞ্জ হলেও এর মধ্যে কোনো ষড়যন্ত্র দেখছেন না এই সমন্বয়ক। একটা ফ্যাসিস্ট রেজিম যখন চলছিল, মানুষের ওই স্বাধীনতাটা কিন্তু ছিল না। এখন মানুষ দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পেয়েছে, তারা বাংলাদেশে তাদের অধিকারের কথা জানাতে পারছে। তো এটিকে আসলে আমি পজিটিভভাবেই দেখছি। রাজপথে আন্দোলন না করে সরকারের সঙ্গে বসার আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। অন্তত 15-20টা দিন সরকারকে একটু সময় দেন, যার যার মন্ত্রণালয়টা একটু বুঝে উঠুক। একটা নির্দিষ্ট সময় যদি আমরা না দেই, তারা কিন্তু পারবে না। আমার চেষ্টা থাকবে আপনাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের একটা প্রতিনিধিকে সাক্ষাৎ করিয়ে দেওয়া। সরকারকে বাধা নয়, বরং সহায়তা করলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে বলেও মনে করেন তিনি। আপনারাও সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জুবায়েরের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন দলের নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জুবাইরের পরিবারের খোঁজখবর নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর উত্তরখানে যান ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক। নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়। ছাত্র জনতা হত্যাকারী সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমরা এবং সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছে যে শেখ হাসিনা সহ এই অবৈধ মন্ত্রী এমপি সহ আজ্ঞাবহ সকল কর্মকর্তাদের আমরা বাংলার মাটিতে বিচার চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী সদর উপজেলা বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। এই সময় নোয়াখালী জেলার ছাত্রদল ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের আহ্বায়ক শেখ খালিদ হাসান জেকি বন্যার্তদের ত্রাণ সামগ্রী অব্যাহত রাখার কথা বলেন। প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে নোয়াখালী সহ যে সকল জেলাতে যে সকল অঞ্চলে বন্যা হয়েছে সেই সকল এলাকার বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অন্যদিকে নোয়াখালী সেনবাগ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বানভাসীদের মাঝে জনছায়া মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন সহ সংগঠনের নেতারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে 20,000 টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে 203,72 লাখ টাকা। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রথম কেনাকাটা শুরু হয়েছে। বৈঠকে অন্তত 8 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সার, কীটনাশক, তারপরে জ্বালানি, খাদ্য, এইগুলো একেবারে এই কোনো কিছুই আটকাচ্ছে না। যেমনি পারো বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করছে, মেকানিজম আছে, এটাতে আমার মনে হয় না খুব অসুবিধা হবে। একটু কিছু কিছু জায়গায় আছে, হয়তো কিছু সময় লাগবে, বাট অতি প্রয়োজনীয় জিনিসপত্র কোনো আটকাবে না। যে কোনো মূল্যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। পেট্রোবাংলা সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেছেন, এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে জ্বালানি কেনা হবে, প্রয়োজন অনুযায়ী প্রকল্প নেওয়া হবে। গণশুনানির মাধ্যমে বিদ্যুৎ এবং জ্বালানির দাম সমন্বয় করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কোম্পানিগুলো পুনর্গঠন করে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। জরুরি সেবা বন্ধ করে আর কোনো আন্দোলন প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান জ্বালানি উপদেষ্টা। সবাই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, যে আমরা অচিরে যেসব বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যেসব কোম্পানি আছে সেগুলোর চেয়ারম্যান আমরা বদলে দেবো। সচিবরা কোনো কোম্পানির চেয়ারম্যান হবেন না। এখন কিন্তু আপনাকে হাজার হাজার জোড়া চোখ দেখবে এবং আমাদের কাছে সাথে সাথে কিন্তু খবর আসে। এখন এই বিদ্যুৎ বিভাগের, বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে স্বার্থের সংঘাত হয়, সেটা রিমুভ করা ছাড়াও
আমরা সেখানে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করব। দালাল সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মারা গেছেন ফরিদপুরের 2 যুবক। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত 12 জন। নিহতদের পরিবারের অভিযোগ তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও দালালের স্বজনরা বলেছেন ওই 14 জন সহ 16 জন অপহৃত হয়েছিলেন এবং অপহরণকারীদের জিম্মায় 2 জনের মৃত্যু হয়। ফরিদপুরে থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ভাগ্য পরিবর্তনের আশায় দালালদের প্রলোভনে 10 লাখ টাকার চুক্তিতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 11 এপ্রিল লিবিয়ায় পৌঁছান ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ও নর্থ চ্যানেল ইউনিয়নের 14 যুবক। 15 দিনের মধ্যে ইতালি পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও তাদেরকে লিবিয়ায় রাখা হয় কয়েক মাস। সবশেষ গত 15-20 দিন আগে পরিবারের সাথে তাদের সব ধরনের যোগাযোগও বন্ধ হয়ে যায়। এরপর দালালদের পক্ষে ফোন দিয়ে পরিবার ভেদে 5 থেকে 10 লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে দেওয়া হয় হত্যার হুমকি। এদিকে গত 10 আগস্ট নতুন ডাঙ্গি গ্রামের সিরাজুল ইসলাম এবং 11 আগস্ট কানু মাতুব্বরের ডাঙ্গি গ্রামের সোহাগ হোসাইনের মৃত্যুর খবর আসে স্বজনদের কাছে। পরিবারের দাবি, নির্যাতনের কারণেই 2 যুবকের মৃত্যু হয়েছে। এখন অন্তত লাশ ফেরত পাওয়ার দাবি জানিয়েছে পরিবারগুলো। একবার বলে ঠান্ডার সমস্যা, দম বন্ধ হয়ে মারা গেছে, আবার বলে গুলি খাই মারা গেছে, এক সময় গুলি বলে। ওরা বলতেছে আমার বেটা জ্বর মাথায় উঠে মারা গেছে, আর যে ছবিটা ছাড়ছে ওই ছবিটার ভিতর দেখতেছে আমার বেটার আঘাত করছে। এখন আমি ভাবে বুঝতেছি আমার বেটার আঘাতের জন্য আমার বেটা মারা গেছে। দড়িতে সময় নিয়ে গেছে, তার ও মারা গেছে হলো একদিন, সোহাগ মারা গেছে একদিন আগে, আর তার ও সোহাগের পরে মারা গেছে 2 দিন পরে মারা গেছে আমার ছোট ভাই। ওদের মুখ বক্তব্য। এলাকাবাসীও নিখোঁজের সন্ধানের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান। ইতালি নিয়ে যাবে এই কথা বলে একটা টাকার কন্ট্রাক্ট করে ওরা মধ্যম অবস্থায় নিয়ে এদের জিম্মি করে অনেক টাকার দাবি করে। ভাই আমরা জানতে পারলাম যে তারা মাফিয়া, লিবিয়াতে লোক আটকায় রেখে টর্চার করে টাকা আদায় করে। হক বিশেষ আমরা এই দেশে তার কোনো মার আর কেউ মার যাতে কোল খালি না। এ ঘটনায় অভিযুক্ত রমজান মোল্লা ও শাহিদ হাসানের পরিবারের দাবি, লিবিয়ায় তারা 2 জন সহ 6 জন অপহৃত হয়। সেখানেই বদ্ধঘরে মৃত্যু হয় 2 যুবকের। 10-11 কাজ করে ঘুমাইছে, ওদের সকালবেলা ওইখান থেকে পুলিশে নিয়ে গেছে। ওরা একসাথে 18 জন, যেই 2টা ছেলে মারা গেছে ওরা ওদের যখন আবদ্ধ ঘরে যখন নিয়ে গেছে, একজন মারা গেছে শ্বাসকষ্টে, আর হচ্ছে আর একজন জ্বর ছিল। ওই প্রথম দিনে 2 জন মারা গেছে। আমার ভাই কোনো লোক আদম ব্যবসা করে না, কোনো লোকজন নেয় নাই এই পর্যন্ত। প্রবাসগামীদের নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় টঙ্গীতে নিহত জসিমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন জাসেস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান। এ সময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জাসেস কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা আহত বা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের খোঁজ খবর নেওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান হেলাল খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের একজন সহযোদ্ধা জসিম উদ্দিন, তার পরিবারের সাথে দেখা করতে এসেছি, তার মার সাথে দেখা করেছি, তার 2 জন ভাই আছে, ছোট 2 ভাই, তাদের সাথে আমরা দেখা করেছি। আমরা যতটুকু পেরেছি সামান্য সহযোগিতাও তাদেরকে করেছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম সেই বোর্ডের মাধ্যমে হতে হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী হাসান শাহরিয়ার ও ইফাত আরা খানম। এনএসডির যে আইন করা হয়েছে তা কারিগরি শিক্ষার বিপরীত, যা অনেক প্রশিক্ষণার্থীদের সমস্যা তৈরি করছে। আইনজীবীরা জানিয়েছেন, রিটের শুনানি হয়েছে বিজয় 71-এর 4 নম্বর আদালতে, যেখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই সব প্রশিক্ষণ কর্মকাণ্ড পরিচালনা করার কথা বলা হয়। কারিগরি শিক্ষা বোর্ডের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলার জন্য এবং এনএসডি এর যে আইন করা হয়েছে, যেটি আসলে সমস্যা তৈরি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাথে, সেই আইনটি বাতিল চেয়ে এই রিটটি দায়ের করেছি এবং এই রিটটি আজকে শুনানি হয়েছে। স্বাভাবিক ফোকাস দেওয়ার পরে তারা জবাবটা দেওয়ার যে সময়টা থাকবে, সেই সময়টা পর্যন্ত অন্তত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তাদের কার্যকলাপগুলো আবার পরিচালনা করতে পারে। চট্টগ্রাম সহ আশপাশের জেলার বাজারে আসছে চন্দন আইশের কাঞ্চন পেয়ারা। সার ও কীটনাশক ছাড়া উৎপাদিত এ পেয়ারার চাহিদা সর্বত্র,
তবে এবছর বৃষ্টি কম এবং বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবে ফলন ভালো হয়নি বলে জানিয়েছেন চাষিরা। আর তাদেরকে প্রশিক্ষণ ও পরামর্শ সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আবুল কালাম আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশের কাঞ্চনাবাদ, দোহাজারি, বাগিচাহাট ও হাসিমপুর সহ আশপাশের এলাকার পাহাড়ে চাষ হয় কাঞ্চন পেয়ারার। পাইকারি ক্রেতারা প্রতিমন 1200 থেকে 400 টাকায় কিনে বিভিন্ন জেলায় সরবরাহ করেন। প্রতিকূল আবহাওয়া আর পোকামাকড়ের উপদ্রবে এবছর ভালো ফলন হয়নি বলে জানান চাষিরা। গাছে লাল বেয়ারাম একটা আসিয়া আমাদের গোটাকাটি কম ধরার কারণে 1.5 লক্ষ টাকা বিক্রি হবে। বিষমুক্ত পেয়ারা খুব সুস্বাদু। এখান থেকে আমরা পাইকারি দামে কিনে নিয়ে শহরে সিটাং শহরে নিয়ে আমরা পাইকারি দামে বিক্রি করি, খুচরা বিক্রি করি। তবে তাদেরকে বিষমুক্ত পেয়ারা উৎপাদনে বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে আমাদের উপশহরে কৃষি কর্মকর্তারা সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আমরা আধুনিক উপায়ে যাতে এই পেয়ারা উৎপাদন করতে পারে। কৃষি অফিসের তথ্য মতে উপজেলায় এবছর 750 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।